আজকের আয়োজনে স্বাগত। আমরা আজ অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে নিয়ে কথা বলছি, বিশেষ করে তাকে ঘিরে যে সাম্প্রতিক আইনি ঘটনাগুলো ঘটছে। হ্যাঁ, বেশ কিছু খবর এসেছে। পুলিশ একটি হত্যা মামলায় তার রিমান্ড চেয়েছে। এই বিষয়টা নিয়েই তো আজকে কথা বলবো আমরা। ঠিক, আজ ৩রা সেপ্টেম্বর ২০২৫। আমাদের হাতে যুগান্তর, জাগো নিউজ, বাংলা ট্রিবিউন, ইত্তেফাক এরকম বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের রিপোর্ট আছে। তো আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল শুধুমাত্র এই রিপোর্টগুলোর উপর ভরসা করে, কোনো রকম মতামত বা অনুমান ছাড়া ঘটনাটা ঠিক কি ঘটেছে, আসলে কি অভিযোগ আনা হয়েছে সিদ্দিকের বিরুদ্ধে। হ্যাঁ, আর পুলিশ কেন তাকে রিমান্ডে নিতে চাইছে, এই বিষয়গুলো একটু খতিয়ে দেখা। আচ্ছা, তাহলে শুরু করা যাক। একদম লেটেস্ট খবরটা দিয়ে শুরু করি। পুলিশ তো অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে রিমান্ডে চেয়েছে, তাই না? পারভেজ বেপারী নামে একজন ফার্নিচার কর্মের হত্যা মামলায়। হ্যাঁ, ঠিক তাই। 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আর খবর অনুযায়ী আজকেই 3 সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদনের শুনানি হওয়ার কথা। 10 দিনের রিমান্ড? আচ্ছা, এটা একদম এখনকার ডেভেলপমেন্ট। যুগান্তর, জাগো নিউজ আর বাংলা ট্রিবিউনের একটা রিপোর্টেও এই তথ্যটা নিশ্চিত করা হয়েছে। কিন্তু সিদ্দিকের যে আইনি ঝামেলা, এটা তো শুধু এই একটা মামলায় না, তাই না? এর আগেও তো তিনি একবার গ্রেফতার হয়েছিলেন। একদম। বিষয়টা বুঝতে হলে একটু আগের ঘটনায় যেতে হবে, গত 29শে এপ্রিলের দিকে। এপ্রিল মাসে? আচ্ছা, হ্যাঁ, এই ঘটনার মাসখানেক আগে ঢাকার বেইলি রোডে একটা ঘটনা ঘটেছিল। রিপোর্টে যেমনটা এসেছে, কিছু যুবক সিদ্দিককে দেখে তাকে আওয়ামী লীগের দোসর বলে একটা হামলা চালায়। ওহ। এরপর তারা তাকে রমনা থানায় দিয়ে দেয়। সেখান থেকে পুলিশ তাকে পরে গুলশান থানায় পাঠায়। এই ঘটনার বিবরণ বাংলা ট্রিবিউন, ইত্তেফাক, যুগান্তর সবখানে আছে। বলা যায় তার বর্তমান যে আইনি প্রক্রিয়া, সেটা শুরু কিন্তু এখান থেকেই। আচ্ছা আচ্ছা, তাহলে ওই ঘটনার পরপরই কি তাকে প্রথম মামলায় গ্রেফতার দেখানো হলো? হ্যাঁ, ওই ঘটনার সূত্র ধরেই তাকে প্রথম একটা মামলায় গ্রেফতার দেখানো হয়। সেটা ছিল গত বছরের ঘটনা, ২০২৪ সালের ১৯শে জুলাই, যখন ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল। হ্যাঁ, মনে আছে। সেই সময় গুলশানে একজন ভ্যান চালক জব্বার আলী হাওলাদার, তাকে হত্যা চেষ্টার অভিযোগে একটা মামলা হয়েছিল। সেই মামলাতেই সিদ্দিককে গ্রেফতার দেখানো হয়। আর ৩০শে এপ্রিল তার 7 দিনের রিমান্ডও মঞ্জুর হয়েছিল। 7 দিনের রিমান্ড? তার পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল তখন? হ্যাঁ, করেছিল। রিমান্ড তো সেটাই। পুলিশ তদন্তের জন্য নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায় আদালতের কাছ থেকে। এই জব্বার আলী হাওলাদার হত্যা চেষ্টার মামলাটা, এটা তো বেশ আলোচিত ছিল সে সময়। কারণ আমার যতদূর মনে পড়ছে, এই মামলায় তো আরও অনেকে হাই প্রোফাইল আসামি ছিলেন। ঠিক বলেছেন। জব্বার আলী হাওলাদার নিজেই গুলশান থানায় মামলাটা করেছিলেন। আর সেখানে সাবেক প্রধানমন্ত্রী সহ মোট ১০৯ জনকে আসামি করা হয়েছিল। ১০৯ জন? হ্যাঁ, সিদ্দিকুর রহমান সিদ্দিকও সেই মামলার একজন আসামি ছিলেন। আর সেই সূত্রেই তার প্রথমবার রিমান্ড হয়। বাংলা ট্রিবিউন আর ইত্তেফাকের রিপোর্টে এই মামলার ব্যাকগ্রাউন্ডটা আছে। এটা মনে রাখা দরকার, কারণ এখন যে রিমান্ডের আবেদন, সেটা কিন্তু ভিন্ন একটা মামলায়, যদিও দুটো ঘটনায় প্রায় একই সময়ের। ঠিক। তাহলে এবার আসি এই দ্বিতীয় মামলাটায়, যার জন্য আজ রিমান্ড শুনানি, পারভেজ বেপারী হত্যা মামলা। এই ঘটনাটা ঠিক কবে, কোথায় ঘটেছিল? পারভেজ বেপারী হত্যার ঘটনাটাও ঘটেছিল গত বছরের সেই ১৯শে জুলাই, যেদিন জব্বার আলী হাওলাদার হত্যা চেষ্টার ঘটনা, সেদিনই। একই দিনে? হ্যাঁ, একই দিনে। জায়গাটা ছিল গুলশানের সুবাস্তু টাওয়ার, যেটাকে সুবাস্তুর নজর ভ্যালিও বলে অনেকে, সেটার সামনে। আচ্ছা। সেদিন ছিল শুক্রবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে পারভেজ বেপারী, তিনি একজন ফার্নিচার দোকানের কর্মচারী ছিলেন, তার বন্ধুদের সাথে আন্দোলনে গিয়েছিলেন। রিপোর্ট বলছে জুমার নামাজের পর সেখানে গুলি চলে। হ্যাঁ, এবং পারভেজ গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। পরে তার বাবা মোশেউ সবুজ গুলশান থানায় একটা হত্যা মামলা দায়ের করেন। যুগান্তর, জাগো নিউজ, বাংলা ট্রিবিউনের অন্য একটা রিপোর্টে এই ঘটনার কথা বলা আছে। তার দাঁড়াচ্ছে দুটো ঘটনাই একই দিনে, ১৯শে জুলাই, একই এলাকা গুলশানে, আর একই প্রেক্ষাপট, ওই ছাত্র আন্দোলনের সময়। একদম। এখন সিদ্দিকের নাম এই দ্বিতীয় মামলায়, পারভেজ বেপারী হত্যা মামলায় আসলো কখন? তিনি তো তখন প্রথম মামলায় জেলেই ছিলেন, তাই না? হ্যাঁ, এখানে টাইমলাইনটা একটু খেয়াল করার মতো। তিনি যখন জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় কারাগারে, সেই অবস্থাতেই গত ২০শে আগস্ট পুলিশ তাকে পারভেজ বেপারী হত্যা মামলায় গ্রেফতার দেখায়, যাকে বলে শোন অ্যারেস্ট।
ও আচ্ছা, মানে আগের মামলায় জামিন পাওয়ার আগেই নতুন মামলায় গ্রেফতার। চেয়ে আবেদন করেন। তারিখটা নিয়ে রিপোর্টগুলোতে একটু 19-20 আছে প্রাবদা। যুগান্তর, বাংলা ট্রিবিউন বলছে 24শে আগস্ট, আবার জাগো নিউজ বলছে 27শে আগস্ট। তবে মূল বিষয়টা হলো আগস্টের শেষের দিকে এই রিমান্ড আবেদনটা করা হয়, আর সেটারই শুনানি আজ। আচ্ছা, এখন তাহলে সবচেয়ে জরুরি প্রশ্নটায় আসি। পুলিশ ঠিক কি কারণে বা কি যুক্তিতে এই 10 দিনের রিমান্ড চাইছে? নিশ্চয়ই আবেদনে কিছু কারণ দেখিয়েছে তারা। হ্যাঁ, অবশ্যই। রিমান্ড আবেদনে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আর কারণের কথা বলা হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনে যা লেখা হয়েছে সেটা হলো, সিদ্দিকুর রহমান সিদ্দিক ঘটনার দিন মানে 19শে জুলাই শাহজাদপুরের সুবাস্তু নজর ভ্যালির সামনে ছিলেন। উপস্থিত ছিলেন? শুধু উপস্থিত না, অভিযোগটা আরও গুরুতর। বলা হচ্ছে তিনি নাকি অত্যন্ত সুকৌশলে অর্থের যোগান দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে নিবৃত্ত করার জন্য এই ঘটনাটি ঘটিয়েছেন। অর্থের যোগান দিয়ে নিবৃত্ত করার জন্য? এটা তো বেশ বড় অভিযোগ। হ্যাঁ, বেশ গুরুত্বপূর্ণ। আবেদনে আরও বলা হয়েছে, সিদ্দিক এই মামলার এজাহার নামীয় আসামি, তার সিরিয়াল নম্বর 223, আর প্রাথমিক তদন্তে নাকি জানা গেছে যে তার নেতৃত্বেই এই ঘটনা ঘটেছে। যুগান্তর আর জাগো নিউজের রিপোর্টে পুলিশের এই যুক্তিগুলো আছে। অর্থের যোগান আর নেতৃত্ব, এই কথাগুলো তো বেশ সুনির্দিষ্ট। এর মানে কি পুলিশ ধারণা করছে যে পারভেজ ব্যাপারীর মৃত্যুটা এমনি এমনি হয়নি? এর পেছনে কোনো রকম পরিকল্পনা বা সংগঠন ছিল? পুলিশের রিমান্ড আবেদনের ভাষা থেকে তো সেরকমই মনে হচ্ছে, তাই না? অর্থের যোগান দেওয়া বা নেতৃত্ব দেওয়া এ ধরনের অভিযোগ তো সাধারণত বিচ্ছিন্ন কোনো ঘটনায় আসে না। এগুলো শুনলে মনে হয় যেন কোনো সাংগঠনিক যোগাযোগ বা আগের পরিকল্পনার দিকেই ইঙ্গিত করছে পুলিশ। সম্ভবত পুলিশ তদন্ত করে বের করতে চাইছে যে সেদিন গুলশানে ঠিক কি হয়েছিল, কোনো পাল্টা হামলার পরিকল্পনা ছিল কিনা, আর সিদ্দিকুর রহমানের ভূমিকা ঠিক কী ছিল সেখানে। তিনি কি শুধু উপস্থিত ছিলেন নাকি সক্রিয়ভাবে কিছু করেছিলেন, মানে সংগঠিত করা বা টাকা পয়সা দেওয়া, এই ধরনের কিছু। এইগুলো পরিষ্কার করতেই হয়তো তারা তাকে হেফাজতে নিয়ে বিস্তারিত জেরা করতে চাইছে। জাগো নিউজ আর যুগান্তরের রিপোর্টে যে 5টা নির্দিষ্ট কারণের কথা বলা হয়েছে রিমান্ড চাওয়ার পেছনে, সেগুলো যদি একটু বলেন। হ্যাঁ, কারণগুলো হলো: 1. মামলার সুষ্ঠু তদন্তের জন্য সিদ্দিককে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা দরকার। 2. মামলার এজাহারে নাম থাকা অন্য যারা পলাতক আসামি আছে তাদের ধরতে অভিযান চালানোর জন্য তথ্য দরকার। 3. এই ঘটনার পেছনে কারা অর্থ দিয়েছে বা পরিকল্পনা করেছে তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে তাদের গ্রেফতার করা। 4. কারা এই ঘটনায় নেতৃত্ব দিয়েছিল তাদের তথ্য বের করে গ্রেফতার করা। আর 5. ঘটনায় যদি কোনো অস্ত্র ব্যবহার হয়ে থাকে সেই অস্ত্র উদ্ধারের জন্য জিজ্ঞাসাবাদ করা। এই কারণগুলো কি মোটামুটি স্ট্যান্ডার্ড? মানে এরকম সিরিয়াস মামলায় পুলিশ সাধারণত যেসব কারণ দেখায় সেরকমই, নাকি এর মধ্যে বিশেষ কিছু আছে? কারণগুলো অনেকাংশেই স্ট্যান্ডার্ডই বলা যায়। বিশেষ করে ধরেন হত্যা বা সহিংসতার মামলায় যেখানে অনেক আসামি থাকে, পলাতক থাকে, তখন পলাতক আসামি ধরা বা অস্ত্র উদ্ধার এগুলো তো তদন্তের রুটিন অংশ। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু এখানে 3 আর 4 নম্বর কারণটা, মানে অর্থের যোগানদাতা, পরিকল্পনাকারী আর নেতৃত্ব দানকারী খুঁজে বের করা, এগুলো এই মামলার প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ এগুলো পুলিশের মূল যে অভিযোগ সিদ্দিকের বিরুদ্ধে, মানে অর্থায়ন আর নেতৃত্ব, সেটার সাথে সরাসরি যুক্ত। ঠিক। পুলিশ সম্ভবত এই পয়েন্টগুলো দিয়েই আদালতে রিমান্ডের যৌক্তিকতা প্রতিষ্ঠা করতে চাইবে। তারা বোঝাতে চাইবে যে সিদ্দিককে জিজ্ঞাসাবাদ না করলে তদন্তের এই দিকগুলো হয়তো জানা যাবে না। যদি আমরা পুরো বিষয়টাকে আরেকটু বড় ক্যানভাসে দেখি, এই যে আইনি প্রক্রিয়াগুলো, এগুলো তো আসলে গত বছরের জুলাই মাসের ওই বড় ছাত্র আন্দোলনের পরের ঘটনা প্রবাহ, তাই না? নিঃসন্দেহে 2024 সালের জুলাই মাসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটাকে অনেকে জুলাই অভ্যুত্থানও বলছেন, সেটা তো সাম্প্রতিক সময়ে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ছিল। এর রেশ তো এখনও নানাভাবে চলছে। সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে এই মামলাগুলো আর রিমান্ডের আবেদন, এগুলো সেই বড় ঘটনা প্রবাহেরই একটা অংশ। রিপোর্টগুলো পড়লে এটা পরিষ্কার যে এগুলো পুলিশের দেওয়া মামলা এবং তাদের আনা অভিযোগের ভিত্তিতেই সব চলছে। আজকের রিমান্ড শুনানিটাও সেই প্রক্রিয়ারই একটা ধাপ মাত্র। বাংলা ট্রিবিউনের একটা রিপোর্টে প্রসঙ্গক্রমে সিদ্দিকুর রহমানের একটা রাজনৈতিক পরিচয়ের কথাও নাকি বলা হয়েছে। তিনি আগে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, এরকম কিছু। হ্যাঁ, রিপোর্টে সেটা উল্লেখ করা হয়েছে। তিনি টাঙ্গাইল 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, যদিও পাননি।
এই তথ্যটা তার একটা রাজনৈতিক পরিচয় বা যোগাযোগের ইঙ্গিত দেয়। কিন্তু এই তথ্যটা কি বর্তমান মামলার সাথে সরাসরি সম্পর্কিত, মানে এর কোনো প্রভাব আছে? দেখুন, সেটা এই রিপোর্টগুলো থেকে বোঝা মুশকিল। এটা একটা সাইড ইনফরমেশন হিসেবে রিপোর্টে এসেছে। যেহেতু আমরা শুধু প্রতিবেদনের তথ্যের মধ্যেই আলোচনাটা রাখছি, তাই এর বাইরে কোনো সিদ্ধান্তে যাওয়াটা ঠিক হবে না। ঠিক। তবে এটা ঠিক যে যখন কোনো পরিচিত মুখের বিরুদ্ধে এরকম গুরুতর অভিযোগ আসে, তখন স্বাভাবিকভাবেই তার অন্যান্য পরিচয়গুলো আলোচনায় চলে আসে। তাহলে যদি আমরা পুরো বিষয়টাকে একটু গুছিয়ে বলি, অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক এখন দুটো সিরিয়াস মামলার আসামি। দুটো মামলাই 2024 সালের 19শে জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময়ের ঘটনার সাথে জড়িত। হ্যাঁ, প্রথমটা ছিল ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যা চেষ্টার মামলা। সেটাই তিনি আগেই গ্রেফতার হয়ে রিমান্ডেও ছিলেন। ঠিক। আর দ্বিতীয়টা, যেটা নিয়ে এখন কথা হচ্ছে, সেটা হলো ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলা। এই মামলাতেই পুলিশ এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাইছে, যার শুনানি আজ হবার কথা। একদম। আর পুলিশের মূল অভিযোগ হল তিনি সেদিন ঘটনাস্থলে ছিলেন, অর্থের যোগান দিয়েছেন এবং ঘটনার নেতৃত্বে ছিলেন, যার মাধ্যমে ছাত্রদের নিবৃত্ত করার চেষ্টা করা হয়েছে। একেবারে ঠিক। এটাই হলো এখন পর্যন্ত বিভিন্ন সংবাদ প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের সারমর্ম। দুটো মামলারই প্রেক্ষাপট 1 জুলাইয়ের আন্দোলন, কিন্তু অভিযোগের ধরন আর আইনি প্রক্রিয়া আলাদা আলাদাভাবে এগোচ্ছে। আজকের রিমান্ড শুনানিটা তাই এই দ্বিতীয় মামলার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা পর্যায়। এই আলোচনা থেকে তো আমরা ঘটনা আর অভিযোগগুলো সম্পর্কে একটা ধারণা পেলাম, কিন্তু এই ধরনের পরিস্থিতিতে আরও কিছু প্রশ্ন চলে আসে। যেমন, আদালত যখন রিমান্ড আবেদনের শুনানি করে, তখন তারা সাধারণত কি কি বিষয় দেখে? এটা খুব জরুরি একটা প্রশ্ন। আদালত রিমান্ড মঞ্জুর করার আগে কয়েকটা জিনিস দেখে। প্রথমত, তদন্তের এই পর্যায়ে আসামিকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আসলেই দরকার আছে কিনা, মানে এমন কোনো তথ্য বা প্রমাণ উদ্ধারের চান্স আছে কিনা যা আসামিকে বাইরে রেখে পাওয়া সম্ভব না। আচ্ছা। দ্বিতীয়ত, আসামি বাইরে থাকলে তদন্তে কোনো প্রভাব ফেলতে পারে কিনা, যেমন সাক্ষী প্রভাবিত করা বা প্রমাণ নষ্ট করার ভয় আছে কিনা। তৃতীয়ত, আসামির পালিয়ে যাওয়ার ঝুঁকি আছে কিনা। আর চতুর্থত, পুলিশ রিমান্ড আবেদনে যে কারণগুলো দেখিয়েছে সেগুলো কতটা যুক্তিসঙ্গত এবং প্রাথমিক তথ্যের সাথে মিলছে কিনা। আদালত দুই পক্ষের কথাই শোনে, মানে পুলিশ এবং আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য, তারপর মামলার কাগজপত্র দেখে সিদ্ধান্ত নেয়। রিমান্ড দেওয়া বা না দেওয়াটা পুরোপুরি আদালতের বিবেচনার ওপর নির্ভর করে। আরেকটা বিষয় হলো, যখন এরকম বড় কোনো আন্দোলন বা গণজমায়েত হয় আর তার মধ্যে কোনো সহিংসতার ঘটনা ঘটে, তখন আসলে দোষী ব্যক্তিদের খুঁজে বের করা বা কার দায় কতটুকু সেটা ঠিক করা তো নিশ্চয়ই খুব কঠিন একটা কাজ। অত্যন্ত কঠিন, খুবই জটিল। কারণ এই ধরনের পরিস্থিতিতে ঘটনাস্থলে অনেক লোক থাকে, পরিস্থিতি খুব উত্তপ্ত থাকে, একটা হট্টগোল থাকে। কে বা কারা সরাসরি মারামারি বা সহিংসতায় জড়িত, কারা ঘটনার শিকার, কারা শুধু দেখছে, আর কারা হয়তো পেছন থেকে উস্কানি দিচ্ছে বা পরিকল্পনা করছে, এই জিনিসগুলো আলাদা করা খুব কঠিন হয়ে যায়। ঠিক। অনেক সময় প্রত্যক্ষদর্শী পাওয়া যায় না, বা যা পাওয়া যায় তা হয়তো একজন এক রকম বলে। যেমন এই মামলাতেই অভিযোগ এসেছে অর্থের যোগান বা নেতৃত্ব দেওয়ার। এই ধরনের অভিযোগ প্রমাণ করতে কিন্তু সাধারণ মারামারির ঘটনার চেয়ে অন্যরকম আরও অনেক বেশি সুনির্দিষ্ট প্রমাণ লাগে। ফলে তদন্তকারী সংস্থা আর বিচার ব্যবস্থা দুজনের জন্যই এটা একটা বিরাট চ্যালেঞ্জ। তাহলে এই পুরো প্রেক্ষাপটটা মাথায় রাখলে পারভেজ বেপারী হত্যা মামলায় সিদ্দিকুর রহমানের রিমান্ড আবেদনের ফল কি হয় আর মামলাটা শেষ পর্যন্ত কোন দিকে যায় সেটার জন্য অপেক্ষা করতে হবে। একদমই তাই। আজকে শুনানির পর আদালতের সিদ্ধান্ত জানা যাবে। রিমান্ড মঞ্জুর হলে পুলিশ হয়তো তদন্ত এগিয়ে নেওয়ার সুযোগ পাবে, না হলে অন্যভাবে তদন্ত করতে হবে। এরপর তদন্ত শেষে পুলিশ চার্জশিট দেবে কিনা, দিলে কাদের বিরুদ্ধে দেবে, কি অভিযোগ আনবে, এগুলোর ওপরই নির্ভর করবে মামলার পরের ধাপগুলো। পুরো প্রক্রিয়াটাই বেশ সময় সাপেক্ষ আর জটিল হতে পারে। আজকের মতো তাহলে এখানেই শেষ করতে হচ্ছে। আমরা চেষ্টা করলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের রিমান্ড আবেদন নিয়ে যা যা রিপোর্ট হয়েছে সেগুলোর গভীরে গিয়ে একটা বস্তুনিষ্ঠ চিত্র তুলে ধরতে। হ্যাঁ, এবং মনে রাখতে হবে আমাদের এই পুরো আলোচনাটাই কিন্তু প্রকাশিত প্রতিবেদনের তথ্যের উপর ভিত্তি করে। একদম।
এই আলোচনার শেষে একটা বিষয় হয়তো ভাবা যেতে পারে, যখন কোনো গণ আন্দোলন বা প্রতিবাদের সময় সহিংসতা ঘটে, তখন আইনি পথে তার বিচার বা জবাবদিহিতা নিশ্চিত করার প্রক্রিয়াটা ঠিক কেমন হওয়া উচিত? কিভাবে ব্যক্তিবিশেষের দায় আর একটা সমষ্টিগত ঘটনার বাস্তবতা এই দুটোর মধ্যে ব্যালেন্স করা যায়? এই প্রশ্নগুলো কিন্তু শুধু এই নির্দিষ্ট মামলার জন্য নয়, বরং আমাদের বিচার ব্যবস্থা আর সমাজের জন্য খুবই প্রাসঙ্গিক। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ধন্যবাদ আপনাকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।